সকালে জলসা, সকালে জলসা। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সকালের জলসায় অনুষ্ঠান। চ্যানেল ভিশন নিবেদিত শামসার মল্লিক পরিচালিত সকালের জলসায় আমরা নিত্য নতুন নিয়ে আসি নতুন নতুন শিল্পী বন্ধুদের। প্রতিভা প্রকাশ করার আমাদের এই প্রচেষ্টা সফল হয় যখন নতুন শিল্পী বন্ধুদের পাশে পাই। আজকে তেমনই একজন শিল্পী বন্ধুকে কাছে পেয়েছি, শাশ্বতী চক্রবর্তীকে। শাশ্বতী, তোমাকে স্বাগত জানাই সকালের জলসায়। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কারণ শীত সবে চলে গেছে আর আমার একদম শীত পছন্দ না, আর শীতের পরেই সব থেকে পছন্দের সময় বসন্তকাল আসছে, এসে গেছে আমাদের রাঙাতে, তাই তো? মনে আমাদের প্রেম সর্বত্রই, আর সেই প্রেমকে রাঙিয়ে দিতে বসন্ত চলে এসেছে। আর একদম সেরকম বসন্তের ফুল মাথায় নিয়ে তুমি চলে এসেছো। খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। বাড়িতে কে কে আছে বলো? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আর ছেলে এখন থাকে না, ছেলে বাইরে পড়াশোনা করে। আচ্ছা, এই পরিবার, হ্যাঁ, ছোট্ট পরিবার, সুখী পরিবার। সব গল্প শুনবো, যখন কাছের মানুষকে পাই তখন গল্পের আমাদের শেষ থাকে না। কিন্তু যেটার জন্য আমাদের এখানে আসা, কবিতা শুনবো আগে, তারপর কবিতায় আসার জার্নিটা সবটা গল্পের মধ্যে শুনিয়ে নেব আর আপনাদের জন্য শোনাবো। এবারে বলো, কি কবিতা ডালি নিয়ে এসেছো আমাদের জন্য? আসলে রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করতে চাই। যার পায়ে পথ শেষ, যার থেকে শুরু, যিনি শেষ নীরবতা, যিনি কবি গুরু, যিনি মধু ঢেলে দেন মধুর ভেতরে, যিনি বুক বেঁধে দেন সুর দিয়ে দিয়ে, যিনি আলো, যিনি প্রেম, যিনি মাটি ঘাস, আর যিনি বুকে বুকে দৃঢ় বিশ্বাস, আগুনে আগুন যিনি, শেষ পরিণাম, আমার সকল কাজে তাকেই প্রণাম। আহা, সত্যি তাই। রবিকে ছাড়া যেন আমরা অসম্পূর্ণ, তাকে দিয়ে তাকে প্রণাম জানিয়ে আমাদের যেন সকালটাই শুরু হয়। আর তুমি সুন্দর শুরু করলে, তার লেখা কোন কবিতা আজকে শোনাবে? হঠাৎ দেখা। আহা, সত্যি আজকে হঠাৎ দেখা। আর সেরকম প্রাণীর মানুষকে হঠাৎ দেখে ফেললে কেমন হয়, আর পুরনো স্মৃতি কেমন করা নাড়ে, সবটাই আছে কবিতার মধ্যে। চলো শুনিয়ে নেই। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো গোর চিকন মুখখানি ঘিরে। কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো সাহস কম নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে
পরে স্টেশনে, দূরে যাবে তুমি, হয়তো আর দেখা হবে না কোনো দিন। তাই যে প্রশ্নের জবাবটা এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললেন একা। এটাই বোধহয় সত্য, যে আমাদের জীবনে কোথাও গিয়ে একাই চলতে হয়। নিজের জন্যই বেঁচে থাকা, আর নিজের জন্যই বেঁচে থাকুন সকলে। সকলের স্বপ্ন পূরণ করতে করতে কোথায় গিয়ে আমরা নিজেদের সবটাই ভুলে যাই, তাই না? কিন্তু নিজের জন্যই বেঁচে থাকতে হয়, আর জীবনটা এতটাই কঠিন যে একাই থাকতে হয়। নিজের সুখ দুঃখ, নিজের ভালো লাগা খারাপ লাগা সবটা বোধহয় নিজের জন্যই রয়ে যায় শেষ পর্যন্ত। অসম্ভব অনুভূতি, সেটা আমাদের সকলের অনুভূতি প্রকাশ করেছেন উনি। তার কলমের আঁচড়ে বারবার আমরা সেই শক্তি বারবার দেখতে পাই। সমস্ত অনুভূতিকে উনি বুঝে সব অনুভূতির কবিতা লিখে গেছেন। অবাক হই বলো, মানে কোথাও আমরা ওনাকে বাদই দিতে পারি না কোনোভাবে। সঙ্গ যেন উনি ছাড়বেনই না একদম। একদম। এবারে তোমার গল্প শুনি, কারণ এই যে তোমার জার্নিটা, এত বছরের জার্নি, তুমি কবিতা নিয়ে এগোতে চাইছো, এগিয়ে গেছো এতটা দূর, যখন তোমার বাচিক শিল্পের রীতিমতো একটা নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়েই পড়েছে, তো এটা তোমার স্বপ্নটা কিভাবে দেখা, কিভাবে এগোনো, পাশে কে ছিলেন? এই যে একা একা আমরা বলছি, সত্যি কি একা, নাকি পাশে কেউ ছিল কখনো? আমি অনেক ছোটবেলা থেকে কবিতা করতে শুরু করেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করেই এই ইয়েতে আসা, কারণ একবার আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একটা কম্পিটিশন হয়েছিল, তো তাতে আমি হঠাৎ করেই নাম দিয়েছি, স্কুল থেকেই নাম দেওয়া হয়েছিল। তো সেই আবৃত্তি যখন করতে যাই তখন মানে টিচারদেরই একজন আমাকে বলে দিয়েছিলেন এইভাবে বলতে হয়, কারণ প্রথম যাচ্ছি তখন, আলাদা করে কোনো শিক্ষা ছিল না। তো গিয়ে বলতে গিয়ে আমার কবিতা শুনে একজনের এত পছন্দ হয়েছিল যে উনি আমার বাড়িতে এসে অ্যাপ্রোচ করেছিলেন যে আমি যেন কবিতা ওনার কাছে শিখি। তো তখন থেকে আমার কবিতা শেখা। কিন্তু তারপর আমার বাবার ট্রান্সফারের জব ছিল, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়েছে, তো মাঝখানে বন্ধ হয়ে যায় শেখাটা। কিন্তু ইচ্ছে ছিল বা ভালোবাসাটা কবিতার প্রতি ছিল। আমি যখন ওনার সাথে যুক্ত ছিলাম তখন অনেক নাটকও করেছি, কিন্তু তারপরে এই পড়াশোনার চাপে এগুলো বন্ধ হয়ে গেল। আমি কিন্তু তখন প্রদীপ ঘোষ, কাজী সব্যসাচী, এদের কবিতা খুব শুনতাম, শুনে শুনে শেখা, যেটাকে বলে একলব্যের মতো। তারপর আবার যখন আরেকটু বড় হই তখন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনতে শুরু করি, এইভাবেই শুরু করি। আমি প্রোগ্রামে করতাম, ছোটখাটো প্রোগ্রামে করতাম, কিন্তু সেভাবে তখন প্রফেশনালি আসা, যেটা নিয়ে এগোবো এটাই আমার ভাবিনি তখনো ভাবা হয়নি। যাই হোক, চলে এসেছো। কবিতার তোমার প্রতি একনিষ্ঠ ভালোবাসাটা ছিল, যেটা একনিষ্ঠ ভালোবাসা না থাকলে কিন্তু এটা আসে না, কারণ শোনাটা ছাড়োনি কখনো। দেশের বাইরে গেছি, আমি ইউএসএ তেও কিছুদিন ছিলাম, কিন্তু তখনও আমি ওখানেও প্রোগ্রামে আমি কবিতা করেছি আর নাটকও করেছি, এটা ভেতরেই ছিল। আচ্ছা, এরপরে কি এনেছো? পরে আবার গল্পে যাচ্ছি। এরপরে কি কবিতা বলবে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবার্ষিকী চলছে বছর, তো ওনারই একটা কবিতা বলবো, অমলকান্তি। সকলের প্রিয় চরিত্র অমলকান্তি, খুব প্রিয় কবিতা। চলো শুনে নি। অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসাথে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের।
আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। সত্যি শুনে মুগ্ধ হচ্ছি, আর বারবার ভাবছি তোমার কণ্ঠের জাদুর কথা। কণ্ঠে একটা জাদু না থাকলে বোধহয় কবিতার মধ্যে প্রাণ ঢালা যায় না, আর সেই প্রাণ ঢালার ক্ষমতা কিন্তু তোমার কণ্ঠে রয়েছে। একটা আবেগ বারবার আমাকে শিহরিত করছে যে কিভাবে প্রকাশ করছো এই চরিত্রগুলোকে জীবন্ত করে দেখা, চরিত্রগুলোকে আমরা সচক্ষে যেন দেখতে পাচ্ছি। আমি জানি আমাদের সঙ্গে যে বন্ধুরা আছেন তারা আমার সহমত হবেন যে কিভাবে ও প্রাণ ঢালছে। আজকে সকলের চাটা একটু বেশি মিষ্টি হয়ে যাচ্ছে তোমাকে দেখে এবং তোমার সাথে গল্প করে, কবিতা শুনে। তোমার এই জার্নিটা, তাহলে এখন তুমি কাজ করছো বাচিক শিল্পী হিসেবে, আবার শুরু করেছো। এবার ছেলে মানুষ করা, সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় দেওয়া। হ্যাঁ, ছেলে ব্যালেন্স করতে হয়েছে, মানে বড় হয়ে গেছে, এখন একটু নিজের জন্য সময় পাচ্ছি। আর কি স্বপ্ন ছিল এটা ছাড়া? আর মানে এই কবিতা নিয়েই বলছো? এটা নিয়ে স্বপ্ন নাকি অন্য কিছু ছিল? অন্য কিছু তো স্বপ্ন অবশ্যই ছিল। আমি পড়াশোনাতেও ভালো ছিলাম, তো স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছি। যে এত ভালো স্টুডেন্ট, তার নিশ্চয়ই অন্য কিছু অ্যাম্বিশন ছিল। হ্যাঁ ছিল, কিন্তু হয় না অনেক সময় পরিস্থিতি, তারপরে ঠিক সুযোগ, এই সমস্ত সব সময় ঠিকঠাক সময়ে আসে না, তো এইসবের জন্য পড়া হয়ে ওঠে। হাজার হাজার স্যাক্রিফাইস এইভাবে লুকিয়ে আছে। আমি আমি মিশন গার্লস স্কুলে পড়েছি, তো খ্রিস্টান মিশনারি, তো ওখানে এসএসসি থ্রু দিয়ে টিচার নিয়োগ হয় না, তো ওই স্কুলেও জয়েন করার জন্য অফার এসেছিল, কিন্তু মানে করে উঠতে পারিনি। কারণ তার মানে এইভাবে অনেক অনেক স্যাক্রিফাইসের উপর দিয়ে বোধহয় মুখে হাসিটা আমাদের আসে। পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা কিন্তু সব সময় নিজেদের সবটা দিয়ে থাকি। আমরা সবটা দিয়েই আপনাদের আনন্দ দিতে চাই, আমাদের সর্বস্ব দিয়ে উজাড় করে আপনাদের সকালটাকে সুন্দর করতে চাই, কিন্তু ওই যে একটু বিজ্ঞাপন বিরতি, তারপর আবার আমাদের সবটা দিয়ে আপনাদের সকালটাকে আরো রঙিন করতে আবার চলে আসছি। কোথাও যাবেন না, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর।
আমরা ছিলাম শাশ্বতী চক্রবর্তীর সঙ্গে। আমরা কবিতা শুনছি, বারবার শিহরিত হচ্ছি, আর ভালো লাগা রেশ নিয়ে যাবো আজকে সকালে, এটা বুঝতেই পারছি। এইভাবে শাশ্বতীর মতো আমার পাশে বসে নিজের প্রতিভা প্রকাশ করতে যারা যারা ইচ্ছুক, যারা ক্যামেরার ওপাশে শুধুমাত্র টিভির ওপার প্রান্তে বসে দেখছেন আমাদের অনুষ্ঠান, না দেখে নিজের প্রতিভাকে লুকিয়ে না রেখে চলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা অধীর আগ্রহে আপনাদের জন্য বসে থাকি। আপনাদের প্রতিভা প্রকাশ করার দায়িত্ব আমাদের। আপনারা চলে আসুন এবং নিজের প্রতিভা প্রকাশ করুন। আজকে শুনছিলাম শাশ্বতীর কবিতা। শাশ্বতী বারবার ভালো ভালো কবিতা আমাদের উপহার দিচ্ছে। এবারে কি নিয়ে এসেছো? এবারে শঙ্খ ঘোষের একটা কবিতা বলবো, সুর সোহাগী। আহা হা, চলো চলো শুনে নিন। শোনো একটা কথা, একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা, থামাও তোমার খুনসুটি আর থামাও তোমার খেলা। শোনো একটা কথা, শোনো একটা কথা, মেঘের ঘটা দেখো আকাশ জুড়ে, এখন আমার মন চাইছে মেঘমল্লার সুরে তুমি গান শোনাবে। তুমি গান শোনাবে, ভাববি ভাবে ভরবে গোটা বাড়ি, যে যেখানে আছে সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে। তোমার গান শুনতে বৈকুণ্ঠে দেবতারাও জড়ো, ভাবেন তারা কেমন করে এমন গান যে করো, এমন সুর সোহাগী, এমন সুর সোহাগী এ বৈরাগী এলেন কোথা থেকে, এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে করেন পুষ্প বৃষ্টি। করেন পুষ্প বৃষ্টি, সেই জিনিসটি কেমন সেটা জানো? আকাশ থেকে রূপোর রেখা মাটিতে ছলকানো, সে এক বাদল ধারা, সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় ঝরে। আজ বিকেলে তাই তো সবাই বলছি সমস্বরে, তুমি গান গেয়ে যাও, তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। আহা, অনবদ্য অনবদ্য এক রাস মুগ্ধতা তোমার জন্য। কি সুন্দর প্রকাশ কবিতার। কবিতা সুন্দর করে প্রকাশ না করলে কোথায় গিয়ে যেন কেমন একটা হয় বলো। আর সুন্দর প্রকাশ করছো তুমি। আমি আমার নিজস্ব অনুভূতি বলছি, আমি শাশ্বতীকে পেয়ে সত্যিই ভীষণ আপ্লুত। আমার এতটাই ভালো লাগছে যে কবিতা তো আমারও প্রাণের জায়গা, আর সেখান থেকে তুমি যখন কবিতাগুলো বলছো আর প্রাণ ঢালছো সুন্দর করে, ভীষণ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এইবারে বলো যে তোমার সাথে দাদার দেখাটা কিভাবে, আর এই যে বিবাহ বন্ধনটা, এর গল্পটা কি আছে একটু শুনে নি। আসলে দেখা বলতে নাকি সরল সাদা এমনি ভাবে বিয়ে হয়ে গেল? না, গল্প আছে। গল্প মানে বেশ ভালো রকম গল্প আছে। একটু ছোট করে আমরা শুনি, কারণ আমাদের তো সময়ের বাঁধনে বাঁধা। আমরা আসলে আমাদের ছোট থেকেই আলাপ, আমরা মানে ছোট থেকেই হ্যাঁ পাশাপাশি বাড়ি, সুতরাং ও আমার হাজবেন্ড হচ্ছে আমারই বন্ধু, ক্লাসমেট, ওর দাদা আর কি। আচ্ছা, আমরা ছোট থেকে একদম ছোট থেকে চেনা, এইভাবেই হয়ে গেছে। তাহলে গল্পটা একদমই ছোট করে ফেললে, যাই হোক আর কি, আমি ছোট বললাম বলেও একেবারেই ছোট করে দিল। যাই হোক, আমি পরে নিশ্চয়ই পুরো বড় করেই শুনে নেব, আপনাদের জন্য পরের বারে নিয়ে আসবো নাকি। আসলে ও অঙ্ককে ভালোবাসে, তাই তুমি তাকে ভালোবাসো? অঙ্ক ভালোবাসে। আর আমি অঙ্কের আর অঙ্ক আমি ছোট থেকেই ভালোই করতাম, তো তার জন্য আমার উপর ভালোবাসার বেশি, অঙ্ক থেকে ভালোবাসা। তার মানে অঙ্ক থেকে ভালোবাসা হয়, এইটা আমি জানতাম না। কিন্তু আমারও অঙ্কের মাস্টারমশাইয়ের সাথে বিয়ে হয়েছে, আমি অঙ্ক একদম পছন্দ করি না। ভাবো তাহলে কি অবস্থা। যাই হোক, অঙ্ক যে প্রেমের বিষয় হতে পারে সেটাও কিন্তু আমরা আজকে জানতাম যে অঙ্ক একদমই কাঠখোট্টা, অঙ্ক প্রেমের বিষয়। ভালোবাসা খুঁজলে সব জায়গায় পাওয়া যায়, তাই না? কেউ তো মানে ভালোবাসা আমার কাছে বেড়া আছে, আমার কাছে এলো না, ওসব আমার আসে না, অঙ্ক একেবারেই আসে না। তুমি পরে কোন কবিতা এনেছো তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি পরে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন। আজকে আড্ডা জমে আমাদের কি বলো। তিন পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর, মেঠো ধূলিপথ,
দিনশেষে বৈকালে মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি একলা, তোর লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ফুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আই মেতে নি আজ রাতে, চাঁদ কুড়োনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, সুর তুলে তুই ঝর্ণা ধারায় আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথ মালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহমাদুল মাতাল মাদুল বাজছে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগল হালা হাওয়া, সুর দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে হয়ে সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নিশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। হারিয়ে গেছিলাম কোথাও একটা, জানো তো, সেই পাহাড় আর সেই রাস্তা, মেঠো পথ, সেখান দিয়ে সাঁওতাল মেয়েদের যাওয়া আর তাদের ভালোবাসা, তাদের নিখাদ ভালোবাসা বোধহয় কবিদের কলমকে আরো শক্তিশালী করে তুলেছে। গায়ে কাটা দিয়ে উঠছে যখন সমস্ত সবসময় কবিদের তাই না বলো, আহা মানে গায়ে কাটা দিয়ে উঠছে। তাদের ভালোবাসার কাছে কোথাও গিয়ে আমরা শহরের মেয়ের ভালোবাসাটা হিরে গেছি, তাই না? তাদের ভালোবাসার মধ্যে সবকিছু কবিরা ফুটিয়ে তুলতে পারে। ওদের নিখাদ ভালোবাসা তো শহরে অনেক মেকি মেশন, এজন্যই বললাম ভালো লাগছে এইভাবে কবিকে আমরা পাশে পেয়েছি, বাচিক শিল্পীকে পাশে পেয়েছি। তাকে পেয়ে কতটা আমরা আপ্লুত সেটা আমরা বলে বোঝাতে পারি না। আমরা যখন বলে বোঝাতে পারি না কিছু, তখন তাকে প্রকাশ করি, আর সেই প্রকাশ আমাদের এই ছোট্ট উপহার দিয়ে এটা সঙ্গে রেখো, আর প্রতিদিন যেন মনে রাখো আমাদের সেই জন্য। আর এই পদক তোমার জন্য, একটু এদিকে এসো, আহা আমি হাততালি দিয়ে দিই। আর এই সম্মাননা পত্র তোমার জন্য। সুন্দর মুহূর্তে সাক্ষী আমি হতে পেরে আমার সত্যিই ভালো লাগছে। আর মৌসুমী বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পে, মৌসুমী আইল্যান্ডে, ওখানে তুমি যদি যাও
তাহলে তুমি 20% ছাড় পাবে। আর ওখানে ঘুরতে যাও দাদাকে নিয়ে, আর ছবি তুলে আমাদেরকে পোস্ট করবে। ভীষণ ভালো লাগলো। এইভাবে ভালো লাগার ছোঁয়া রেশ রেখে বসন্তের ছোঁয়া আমরা নিয়ে চলে যাচ্ছি আজকের পর্ব থেকে বিদায় নিয়ে, কিন্তু ফিরে আসব আবারও নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকালে জলসার সঙ্গে থাকবেন। নমস্কার।